ইরানে আমেরিকার হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা জবাব, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের অবস্থা এখন বেশ খারাপ। ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে একদিকে ইরান ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অন্যদিকে ইরানের আঘাতে ইসরায়েল এবং অন্যান্য আরব বিশ্বের নানান স্থাপনা চুরমার হয়ে যাচ্ছে। আপাতদৃষ্টিতে ইরানের সবচেয়ে বড় ক্ষতি আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যু। এমনটা ভাবা হচ্ছিল যে আলী খোমেনির মৃত্যুর মধ্য দিয়ে ইরানের সামরিক কৌশলের ছন্দপতন ঘটবে, ফলে বেশিক্ষণ লড়াই অব্যাহত রাখতে না পেরে ইরান আমেরিকার চুক্তিতে রাজি হয়ে যাবে। কিন্তু গত কয়েকদিনে যেমনটা দেখা যাচ্ছে, ইরানের এবার লড়াই করার কৌশলটা আরো বেশি গোছানো। হ্যাঁ, আমি বলছি না যে ইরান এমন কৌশল নিচ্ছে যে একদম আমেরিকাকে শেষ করে দিবে, ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবে। সেই পরিমাণ সামরিক সক্ষমতা ইরানের নাই। মানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সক্ষমতার তুলনায় ইরান পিছিয়ে আছে, এইটা সত্য। কিন্তু ইরানের ওইটুকু সক্ষমতা বা কৌশল আছে যা এক পর্যায়ে ইরানে হামলা বন্ধ করতে বাধ্য করবে ইসরায়েল এবং আমেরিকাকে। তো কিভাবে, তা একটু পরেই বুঝতে পারবেন। খেয়াল করেন, গত কিছুদিন আগের একটা ভিডিওতে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলাম যে ঠিক কি কারণে আমেরিকা এখনো ইরানের পিছু ছাড়বে না। মূলত ইরান আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একমাত্র বাধা। সেই সাথে তেলের মজুদের দিক থেকেও ইরান পৃথিবীর সেরা 5টি দেশের মধ্যে একটি। এই কারণেই ইরানের নিয়ন্ত্রণ পেতে চায় আমেরিকা। এমনকি 1979 সালের আগ পর্যন্ত ইরান পশ্চিমাদের নিয়ন্ত্রণে ছিল। ইরানের তেলের পুরো নিয়ন্ত্রণ ছিল মূলত পশ্চিমা কোম্পানিগুলোর হাতে, এবং ইরানের সরকার এতটাই পশ্চিমা ঘেঁষা ছিল যে হাজার বছরের আদর্শ, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোর করে ইরানের মানুষজনের উপর পশ্চিমা আদর্শ এবং সংস্কৃতি চাপিয়ে দিচ্ছিল। ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠান পালন করে একসময় ইরানে নিষিদ্ধ হওয়ার উপক্রম হয়ে উঠেছিল, এবং 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরান পশ্চিমা মদতপুষ্ট শাসককে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং নিজেদের মতো করে দাঁড়িয়ে যায়। স্বাভাবিকভাবেই ধারণা হতে পারে যে বিপ্লবের মধ্য দিয়ে ইরান হয়তো পশ্চিমা নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু না। 1979 সালের পর থেকে শুরু হয় নতুন ঝামেলা। সরকারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমেরিকা ইরানকে অস্থিতিশীল করার প্ল্যানে মাঠে নামে, এবং এখন পর্যন্ত তারা কিন্তু সেই লাইনে আছে। যে কারণে বিপ্লবের পর থেকে ইরানের নিয়মিতভাবেই একের পর এক আন্দোলন হয়ে যাচ্ছে, বিক্ষোভ হয়ে যাচ্ছে, সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হয়ে যাচ্ছে, যেগুলো আবার শক্ত হাতে দমনও করতেছে ইরান সরকার। আন্দোলন বা বিক্ষোভের মাধ্যমে ইরানে কোনো রকম পরিবর্তন আনতে না পেরে আমেরিকা এক পর্যায়ে ইরানে ব্যাপকভাবে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এবং একের পর এক অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে বাগে আনার চেষ্টা করে। এতে করে ইরানের অর্থনৈতিক খাদের কিনারায় চলে যায়, মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়ে ফেলে। যেসব ইস্যুকে কেন্দ্র করে আবার নতুন নতুন আন্দোলনও দানা বাঁধে মানবাধিকার এবং মৌলিক অধিকার ইস্যুতেও। হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন যে ইরানের এই সরকার তো ব্যক্তি স্বাধীনতা হরণ করে, মানুষকে লিবারাল হইতে দেয় না, মোরাল পুলিশিং করে, অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে পারে না। এই সরকারের বিপক্ষে আন্দোলন হবেই। আর এইসব আন্দোলন যেভাবে কঠোরভাবে দমন করছে ইরান, তা তো খুবই নিষ্ঠুর। প্রতিটা আন্দোলন শেষেই হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া ইরানের জন্য স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সো এই সরকার কিভাবে টিকে থাকে? আপনাদের অভিযোগ সবই সত্য। মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতা ইস্যুতে অভিযোগ শুধু ইরানের বেলায় না, মধ্যপ্রাচ্যের সব দেশের বেলাতে আছে। তারপরেও আপনার উদ্দেশ্যে বলছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য যে কোনো আরব দেশের তুলনায় ইরান অনেক বেশি লিবারেল। ইরানের শিক্ষা ব্যবস্থা অন্যান্য যে কোনো আরব দেশগুলোর তুলনায় আধুনিক। ইরানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যেই পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারে, অন্য আর কোনো আরব দেশ থেকে সেই পরিমাণ যেতে পারে না। ইরানে যে পরিমাণ মানুষ সরকারের বিপক্ষে কথা বলতে পারে, অন্য কোনো আরব দেশে সেটাও পারে না। মানবাধিকারের প্রশ্নে যদি ইরান দোষী হয়, তবে প্রত্যেকটা আরব দেশও দোষী। সৌদি প্রিন্সের দ্বারা সাংবাদিক জামাল খাশোগিকে যে দুনিয়া ছাড়া করা ঘটনা, এটা তো আমরা সবাই জানি। তার অপরাধ ছিল সরকারের সমালোচনা করা। দেখেন, মিডিয়ার স্বাধীনতা ইরানের তুলনায় অন্যান্য কিছু আরব দেশে কিন্তু আরো বেশি কঠিন। ইরানের নানান সরকারি অপরাধ আমাদের কানে আসলেও অন্যান্য আরব দেশের সরকারি অপরাধগুলো আমাদের কান পর্যন্ত আসতেই দেওয়া হয় না। মিডিয়া সেখানে এতটা কঠিন। কিন্তু এত কিছুর পরেও পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা ঘরানার মানুষগুলোর কাছে ইরান যেই পরিমাণ খারাপ, অন্য আরব দেশগুলো সেই পরিমাণ খারাপ না। একই ধরনের বাক স্বাধীনতা এবং মানবাধিকার ইস্যুতে যেভাবে কিছুদিন পর পর ইরানে বিক্ষোভ শুরু হয়, অন্য আরব দেশগুলোতে সেটা হয় না। কেন হয় না? কারণ ইরান পশ্চিমাদের কথা শোনে না। সৌদি, আরব আমিরাত, বাহরাইন এরা শোনে। সম্পদশালী হওয়া সত্ত্বেও ইরান সামরিক শক্তি এবং পররাষ্ট্রনীতির বেলায় স্বাধীন, আর অন্য আরব দেশগুলো আমেরিকার উপর নির্ভরশীল। যেখানে অন্যান্য আরব দেশগুলো তাদের দেশে আমেরিকাকে সামরিক ঘাঁটি বানাতে দিয়েছে, সেখানে ইরান 1979 সালে বিপ্লবের মধ্য দিয়ে পশ্চিমাদের লাথি মেরে বের করে দিয়েছে। তাই নানান কৌশলে ইরানের ঝামেলা পাকানোর পাশাপাশি ইরান সরকারের সামনে এমন সব ঘটনার মঞ্চস্থ করা হয় যাতে ইরান সরকার কিছুটা ক্ষেপে গিয়ে
অ্যাকশনে যায় এবং সেই পরিস্থিতিটাকে কেন্দ্র করে মানবতা বিরোধী ট্যাগ দিয়ে ইরান সরকারকে নিয়ে পশ্চিমা মিডিয়া মাতামাতি করতে পারে। আর এই যে 1979 সালে ইরান থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই পশ্চিমারা একের পর এক প্ল্যান করে আগাচ্ছে ঠিক এরকম ভাবেই। যেহেতু তেল সমৃদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে পূর্ণ নিয়ন্ত্রণের জন্য আমেরিকার সামনে একমাত্র বাধা ইরান, তাই ইরানকে শেষ করে দিতেই তারা মরিয়া। আর সেই প্ল্যান বাস্তবায়নে মাঠে নামিয়েছে এই অঞ্চলের প্রক্সি রাষ্ট্র ইসরায়েলকে। আর সেই একই কারণে একের পর এক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভেঙে ফেলা হয়েছে। 2 দিন পর পর আন্দোলন শুরু করে দিয়ে ইরানে অস্থিরতা লাগিয়ে রাখা হয়েছে। কোনোভাবেই কাজ না হওয়ায় এখন সরাসরি আঘাত করতে শুরু করেছে আমেরিকা। মানে ইরানকে যে অর্থনৈতিক ব্যর্থতার জন্য দোষ দিচ্ছেন, সেই ব্যর্থতার জন্য ইরান একা দায়ী না, সেটা পশ্চিমারা ইরানকে বাধ্য করেছে অমন হতে। যে কঠোর শাসন কাঠামোর জন্য ইরানকে দোষ দিচ্ছেন, সেই কঠোর হতেও বাধ্য করেছে ওই পশ্চিমারাই। কারণ 1979 সালের পর থেকে ইরানে এত বেশি আগ্রাসনের চেষ্টা করা হয়েছে যে রেজিম টিকিয়ে রাখতে ইরানের কাঠামোটা এখন ওইভাবে বানানো হয়েছে। ইরানের IRGC এমন একটা বাহিনী যেটা সম্পূর্ণরূপে বানানো হয়েছে মূলত ইরানের বর্তমান রেজিম টিকিয়ে রাখার জন্যই। খেয়াল করলে বুঝতে পারবেন যে ইরানের সামরিক বাহিনী আর এই IRGCর মধ্যে কিন্তু বহুত পার্থক্য আছে। অবস্থা এমন যে আমেরিকা তাদের স্বার্থের জন্য তাদের পছন্দের মানুষকে ক্ষমতায় রাখার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে, আর ইরান সরকারও তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যত ইচ্ছা তত কঠোর হচ্ছে। আমেরিকার একের পর এক হস্তক্ষেপ এবং আগ্রাসনের জন্য ইরানে ঘটে যাওয়া যে কোনো বিক্ষোভকে ইরান আমেরিকার ইন্ধন বলে এখন ফ্রেমিং করতে পারে। কারণ প্রকাশ্যে ইন্ধন দিতে দিতে আমেরিকাই এই অবস্থা তৈরি করেছে, আর এখন তো সরাসরি আক্রমণই শুরু করেছে তারা। কিন্তু সমস্যা কি জানেন? পারস্য জাতির ইতিহাস ঘাটলে দেখা যায় ওদের মাথা নত করার কোনো ইতিহাস নাই। এবারের সংঘাতেও তারা মাথা নত করবে না। ইরানের প্রচুর ক্ষতি হবে, অর্থনীতি ভাঙতে ভাঙতে আরও শেষ হয়ে যাবে, কিন্তু পশ্চিমা জোট এখান থেকে জয় নিয়ে ফিরতে পারবে না। আমেরিকা বিশ্বের এরকম 2টা জায়গায় সরাসরি লড়াই করে হেরে বাড়ি ফিরেছে। 1 ভিয়েতনাম, 2 আফগানিস্তান। প্রায় 20 বছরের মতো টানা লড়াই করেও এসব দেশ থেকে তারা বিজয় নিয়ে ফিরতে পারেনি। আর শক্তি এবং কৌশল বিবেচনায় ইরান ওই দেশগুলোর তুলনায় বহুত এগিয়ে। তার মানে কি বলতে চাচ্ছি, ইরান কি জয়লাভ করবে? দেখেন, এখানে জয়ের কিছু নাই। ইরানের অবস্থান হচ্ছে প্রতিরোধ করা। আমেরিকা আঘাত করতেছে, পাল্টা আঘাতে ইরান নিজেদেরকে প্রতিরোধ করবে। যতদিন বা যত লম্বা লড়াই হোক না কেন, এখান থেকে জয় নিয়ে ফিরতে পারবে না আমেরিকা এবং ইসরায়েল। কেন পারবে না সেটা ব্যাখ্যা করছি। তার আগে এবারের সংঘাতের শুরুর দিকে ট্রাম্পের যেমন মনোভাব ছিল, সেটাই কিন্তু কিছুটা চেঞ্জ আসছে। খেয়াল করেছেন? ট্রাম্প এবং আমেরিকার ডিফেন্স প্রশাসনের মধ্যে কথাবার্তায় কোনো মিল নাই। তারা একবার বলে কয়েক সপ্তাহের মধ্যেই লড়াই শেষ হয়ে যাবে, আবার বলে এইটা কয়েক মাসও চলতে পারে। ট্রাম্প একবার বলে যে ইরানে তারা স্থল সেনা পাঠাবে, আবার প্রশাসন থেকে খবর আসে যে স্থল সেনা পাঠাবে না তারা। এরপরেও এর আগে যখন কুয়েত কিংবা ইরাকের সংঘাত হয়েছিল, আমেরিকা কিন্তু তখন আলোচনার কোনো সুযোগই ওপেন রাখে নাই, শুধু লড়াই করে গেছে। কিন্তু এবার ট্রাম্পের পক্ষ থেকেই বারবার বলা হচ্ছে যে আলোচনার পথ এখনও খোলা। তার মানে আমেরিকা নিজেই কনফিউজ যে লড়াইটা তারা আসলে কতদিন চালাবে, কিংবা কতদিন এটা চালানো উচিত, বা আদৌ এইটা দ্রুত সময়ের মধ্যে শেষ হবে কিনা। কারণ তারা ভেবেছিল যে 6 মাস আগে যে যুদ্ধটা হয়েছে, মানে 12 দিনের যে লড়াইটা, এইটার ফলে তারা ভেবেছিল যে ইরানের সক্ষমতা হয়তো শেষ দিকে, তাই এবার বড় পরিসরে কিছু আক্রমণ করলেই ইরান চুক্তিতে চলে আসবে। কিন্তু ইরান আলোচনায় না এসে বরং কঠিনভাবে আঘাতের জবাব দিচ্ছে। এরপর আমেরিকার আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনির মৃত্যুর পরেও ইরান থামছে না, বরং আগের তুলনায় পরিপক্ক কৌশলে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত করে যাচ্ছে। মানে যতটা সহজ ভেবেছিল আমেরিকা, ময়দানের হিসাব ততটা সহজ না। তার চেয়ে বড় কথা, বাইরে থেকে বাহিনী পাঠিয়ে ওইসব সরকারকেই উৎখাত করা যায় যাদের পক্ষে জনসমর্থন থাকে না। আরব বসন্তের সময় আমরা দেখেছিলাম পুরো জনগণ সরকারের বিপক্ষে মাঠে নেমে এসেছিল, আর এই সুযোগে আমেরিকান বাহিনী জনগণকে হেল্প করেছে। কিন্তু ইরানের শত সমস্যা থাকার পরেও ইরানের একটা বিশাল সংখ্যক মানুষ এই সরকারকে পছন্দ করে, এই সরকারের জন্য রাস্তায় নামে। এবং গত কয়েকটা ঘটনা প্রমাণ করে দিয়েছে যে ইরানের আন্দোলনগুলো আসলে জনগণের আন্দোলন আর থাকে না। এই আন্দোলনের লক্ষ্য হয়ে ওঠে আমেরিকার কোনো পাপেট সরকারকে ক্ষমতায় নিয়ে আসা, যেটা ইরানিরা পছন্দ করে না। এই কারণে খোমেনির রেজিম যাদের পছন্দ না, তারাও কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের এই আগ্রাসনটাকে সমর্থন করছে না, যেটা প্রমাণ করে যে শেষ মুহূর্তে গিয়ে হলেও আমেরিকা ইরানের জনগণের সমর্থন পাবে না। যাই হোক, কেন লম্বা লড়াইয়ের পরেও ইরান দখল নিতে পারবে না আমেরিকা এবং ইসরায়েল, এর পেছনে কয়েকটা কারণ আছে, একটু উল্লেখ করছি। প্রথমত, ইরানের কৌশলগত ভৌগোলিক অবস্থান। ইরানের উত্তর এবং পশ্চিম দিকে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, যা উত্তর পশ্চিম দিক থেকে স্থল অভিযান যদি আসে সেটাকে আটকে দেবে। আবার মধ্যভাগে আছে 2টা মরুভূমি এবং অনুর্বর ভূমি, যেখানে
কোনো বাহিনী ঠিকঠাক টিকে থাকতে পারবে না। আর এই জায়গাগুলো মূলত ইরানিদের জন্য পারফেক্ট গেরিলা যুদ্ধের পরিবেশ দেয়, যেটায় কেউই ইরানকে কাবু করতে পারবে না, কারণ জায়গাটা ইরানিদের খুব ভালো করে চেনা। আবার দক্ষিণ পশ্চিম দিকে বিশাল সমুদ্র উপকূল, এই পথে কেউ অগ্রসর হতে শুরু করলে তা আগে থেকে ইরান টের পেয়ে যাবে এবং প্রতিরোধ গড়ে তুলতে পারবে। দ্বিতীয়ত, ইরান যেহেতু ইসলামী বিপ্লবের পরে সরকার গঠনের শুরু থেকেই পশ্চিমাদের দ্বারা বাধার সম্মুখীন হচ্ছে, তাই এই সরকারকে টিকিয়ে রাখতে এবং এই সরকারের সামরিক সক্ষমতার জন্য ইরান দেশের ভেতরে অনেক গোপন সামরিক স্থাপনা বানিয়ে রেখেছে। অনেকে ধারণা করেন যে ইরান মাটির নিচে বিশাল বিশাল আস্তানা বানিয়ে রেখেছে দেশের ভেতরে নিজেদের বাহিনীর টিকে থাকার জন্য এবং শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য নানান ফাঁদ বানিয়ে রেখেছে। কারণ গত 40 বছরেরও বেশি সময় এমন একটা গোষ্ঠী ইরানের ক্ষমতায় যারা জানে যে তাদের উৎখাতের জন্য পশ্চিমারা চেষ্টা করছে। তাই এই 40 বছরে কি তারা এমন কিছু বানাবে না যেটা তাদের রক্ষা করবে? অবশ্যই বানাবে, এবং সেটা ইরান বানিয়েছে। ফলে ইরানকে হারিয়ে দেওয়া এত সহজ নয়। হ্যাঁ, যুদ্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে কাবু করে ফেলা সম্ভব, কিন্তু পরাজিত করে দখল নেওয়াটা কঠিন। তৃতীয়ত, অনেকেই ভেবেছিল যে ইরানের যুক্তরাষ্ট্র আঘাত করলে ইরানের পক্ষে চীন রাশিয়াও মাঠে নামবে, কিন্তু তারা মাঠে নামেনি। মানে কিন্তু এই না যে তারা কোনো সহায়তাই করবে না, সার্বক্ষণিক ইন্টেলিজেন্স সহায়তা দিয়ে যাবে তারা। আবার ফুল ফেজের লম্বা লড়াই শুরু হলে কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশই আক্রান্ত হবে এবং একটা পর্যায়ে মানুষের মধ্যেও পশ্চিমা বিরোধী মনোভাব তৈরি হবে। এই সুযোগ নিতে চাইবে রাশিয়া এবং চীন। ফলে লম্বা লড়াইয়ে টিকে থাকার জন্য চীন রাশিয়া ইরানকে সর্বাত্মক সহায়তা দেবে, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে। তো এখন কথা হচ্ছে, এভাবে লম্বা লড়াই চলতে থাকলে আসলে কি ঘটতে পারে? প্রথমত, ইরান দেখে দেখে মধ্যপ্রাচ্যের সব দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করার পাশাপাশি এক পর্যায়ে গিয়ে আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করতে শুরু করবে। কারণ ইরানকে কোণঠাসা করে রাখার জন্য মূলত আরব দেশগুলোকে ব্যবহার করে আমেরিকা, আর এই অঞ্চলে আমেরিকাকে বড় পরিসরে অ্যাক্সেস দিয়েছে মূলত এই আরবের দেশগুলোই। আর আরবের এই দেশগুলো চরমভাবে ভীতু। তারা সবাই এখন সামনের দিনের অর্থনীতির জন্য পর্যটনের উপর ফোকাস করতে শুরু করেছে, আর পর্যটনের জন্য তারা নান্দনিক সব স্থাপনাও বানাচ্ছে। ইরান যদি এই ধরনের কিছু স্থাপনায় আঘাত করা শুরু করে, তাহলে আরবের রাষ্ট্রপ্রধানদের ঘুম পুরো হারাম হয়ে যাবে, তারা পুরো পাগল হয়ে যাবে। নিজেদের স্থাপনা বাঁচানোর জন্য তারা আমেরিকার উপর তখন চাপ প্রয়োগ করবে সংঘাত বন্ধ করার জন্য। আবার ইতিমধ্যে ইরানের পেটের মধ্যে থাকা হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রণালী দিয়ে বিশ্বের 20% বেশি তেলের সরবরাহ হয়। বিশেষ করে উপসাগরীয় তেল সমৃদ্ধ প্রায় সবগুলো আরব দেশ এই পথে তাদের তেল রপ্তানি করে। এখন পর্যন্ত এই তেল তাদের অর্থনীতির প্রধান স্তম্ভ। সো এইটা বেশি দিন বন্ধ থাকলে আরবের অর্থনীতিতে টান পড়বে, তারা এই সংঘাত বন্ধের জন্য উঠে পড়ে লাগবে। এখন প্রশ্ন করতে পারেন যে এত কিছু সমীকরণ থাকার পরেও সংঘাত শুরু করতে দিল কেন তারা? সেইটা একটু পরেই বলতেছি। তার আগে বলি, এই লড়াই লম্বা হলে বৈশ্বিক কেমন চাপে পড়বে আমেরিকা। দেখেন, ইতিমধ্যেই বিশ্বের তেলের দাম বেড়ে গেছে, লড়াই স্থায়ী হলে এইটা আরো বাড়বে। রাশিয়া ইউক্রেন সংকটের ফলে কিন্তু ইউরোপ জ্বালানি ক্রাইসিসে পড়েছিল, এখনো তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে নাই। জার্মানি এবং আর কয়েকটা দেশ ছাড়া ইউরোপের সবগুলো দেশের অর্থনীতি কিন্তু এখন বেশ খারাপ। তারা কেউই লম্বা এই লড়াইয়ে সামিল হবে না। ইতিমধ্যে যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে যে এই লড়াইয়ে তারা আমেরিকাকে কোনো হেল্প করবে না। স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয় নাই আমেরিকাকে। মানে এইগুলো ওই ইঙ্গিতটাই দেয় যে দীর্ঘমেয়াদী লড়াইয়ে তাদের যে ক্ষতি হবে সেইটা বিবেচনায় তারা এই লড়াইকে সমর্থন করছে না এবং করবেও না। এরপরেও লড়াই লম্বা হলে পুরো বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে, তখন তারা সম্মিলিতভাবে আমেরিকাকে চাপ প্রয়োগ করবে। ইতিমধ্যেই জাতিসংঘ কিন্তু কথা বলতে শুরু করেছে। তাহলে এখন আবারও প্রশ্ন, যে এত কিছুর পরেও কেন শুরু হলো এই সংঘাত? এর পেছনে অন্য কোনো শর্ট টার্ম উদ্দেশ্য কি আছে? আমার মনে হয় একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের কিছু নেতারা এখানে এই সংঘাতের মধ্য দিয়ে হয়তো মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংকটের কারণে চলমান যে অশান্তি সেইটার একটা সমাধান খুঁজছেন। কিভাবে? দেখেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, আর এই সশস্ত্র গোষ্ঠীগুলোর নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু কিছুদিন পর পর মধ্যপ্রাচ্য উত্তেজিত হয়ে ওঠে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন এবং টিকিয়ে রাখত মূলত ইরান, স্পেসিফিকভাবে বললে ইরানের IRGC। আর IRGCর মূল উদ্দেশ্য ইসরায়েলকে চাপে রাখা, এমনকি মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রকেও চাপে রাখা। কিন্তু এইটা করতে গিয়ে ক্রমাগত ইরান অশান্ত থাকে, মধ্যপ্রাচ্য অশান্ত থাকে। তাই এবারের লড়াইয়ের একটা এমন উদ্দেশ্য আছে কিনা যে এমন কিছু করা হবে এখানে এতে ইসরায়েলেরও শক্তি ক্ষয় হবে, আবার IRGCও কিছুটা দুর্বল হয়ে পড়বে। যেমন ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মারা গিয়েছেন, আর কিছুদিন লড়াই চললে ইরান যথেষ্ট শক্তি ক্ষয় করে ফেলবে, অর্থনৈতিকভাবে আরও ভেঙে যাবে। আবার ওইদিকে ইসরায়েলেরও শক্তি ক্ষয় হবে, ইসরায়েল
ইসরায়েল যত বেশি দুর্বল হবে ততই কিন্তু সেখানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ উন্মুক্ত হবে। তার মানে একেবারে আউট অফ কনটেক্সট থেকে যদি আমরা চিন্তা করে দেখি যে এমন কিছু হতে পারে কিনা যে দুইটা মূল শক্তির কারণে মধ্যপ্রাচ্য অশান্ত, হয়তোবা মধ্যপ্রাচ্যের বেশ কিছু নেতা ভেবেছেন যে এই সংঘাতের মধ্য দিয়ে শর্ট টার্মের জন্য হলেও ওই দুইটা শক্তিকে যদি দুর্বল করা যায় তাহলে হয়তোবা এই জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থা আসতে পারে। আমি জানি না এগুলো আসলে হবে কিনা, মনে আসলো তাই বললাম। তবে সংঘাত দীর্ঘ হলে আসলে কি হবে সেগুলো মোটামুটি সত্য। এখন দেখা যাক যে এই সংঘাত কতদিন স্থায়ী হয়।